দর্শক, চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান আলোপা। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টকে আমাদের সাথে থাকবেন চাঁদপুরের মোহনপুর পর্যটন লিমিটেডের পরিচালক কাজী জাফর রহমান। পুরোদমে উৎপাদন বন্ধ থাকার পর 2020-21 অর্থ বছরে পাটকল কর্পোরেশনে ভর্তুকি গেছে প্রায় 450 কোটি টাকা। আর কেজিতে 90 টাকা লোকসানে বিক্রি করায় চিনি কর্পোরেশনে একই সময় সরকারের কাছ থেকে নিয়েছে 1000 কোটি টাকার উপরে। একই কারণে 700 কোটি টাকা নিয়েছে আরেক সংস্থা বিসিআইসি। বিশেষজ্ঞরা মনে করেন প্রতিষ্ঠানগুলোকে এইভাবে বাঁচিয়ে রাখার চেয়ে বরং উচিত হবে বিকল্প চিন্তা করা। ইকবাল হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতি সচল রাখতে একসময়ে বড় ভূমিকা ছিল রাষ্ট্রীয় এসব পাটকলের, কিন্তু সময়োপযোগী সিদ্ধান্ত আর সংস্কারের অভাবে পরিণত হয় বোঝায়। ফলে ভর্তুকি থেকে বাঁচতে বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার, কিন্তু স্বস্তি নেই তারপরও। দীর্ঘদিনের দায় আর শ্রমিক কর্মচারীদের বেতন দিতে 2020-21 অর্থ বছরেও কর্পোরেশনের অনুকূলে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হয়েছে প্রায় 450 কোটি টাকা। অথচ তাঁত চলেনি 1 ঘন্টাও, কেনা হয়নি কাঁচা পাঠও। পার্শিয়াল একটা সমাধান ইমপ্লিমেন্ট করা হয়েছে, সমাধানটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করা হয়নি। পুরো রিফর্মটা যদি আমি কার্যকর করতে না পারি, তাহলে তো আপনার শুধু বন্ধ করে কিছু হয়তো সাশ্রয় হচ্ছে, কিন্তু আলটিমেটলি বেনিফিটটা আসছে না। বিনিয়োগ যেটা করা হচ্ছে এগুলোর মাধ্যমে, সেটা কিন্তু জনগণের করের টাকায় করা হচ্ছে। সুতরাং করের সে টাকাটা আমরা সুনির্দিষ্টভাবে এবং সর্বোচ্চ কাঙ্ক্ষিতভাবে ব্যবহার করতে পারছি কিনা, সেভাবে আমাদেরকে এটা দেখতে হবে। আমাদের 2 টাকার সেবা দিতে যে আমাদের 10 টাকা খরচ করতে হচ্ছে কিনা। গেল 2 দশক ধরেই ধুঁকছে রাষ্ট্রীয় আরেক সংস্থা খাদ্য ও চিনি কর্পোরেশন, যেখানে 2020-21 অর্থ বছরে প্রতি কেজি চিনি উৎপাদনে গড় খরচ পড়ে 150 টাকার মতো, অথচ বিক্রি হয় মাত্র 60 টাকায়। বছর ব্যবধানে কলগুলোতে উৎপাদনও কমে 40%, অথচ লাগাম টানা যায়নি বেতন ভাতা, মজুরি কিংবা সুদের খরচে। ফলে লোকসান গিয়ে ঠেকেছে 1064 কোটি টাকায়। কেবল তাই নয়, সার, কাগজ আর কাঁচ উৎপাদন করতে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে নিতে হয়েছে মোটা অঙ্কের ভর্তুকি। বিসিআইসির অধীনে কারখানাগুলোতে সব মিলিয়ে দেওয়া হয়েছে 750 কোটি টাকা। এর মধ্যে কেবল ইউরিয়া সার উৎপাদন করতে গিয়েই লোকসান গুনতে হয়েছে 600 কোটির মতো। ভারতেও প্রায় 300টার মতো কিন্তু গভর্নমেন্ট ওন্ড এন্টারপ্রাইজ আছে, এবং সেখানে তারা কিন্তু প্রতিযোগিতা করেই টিকে আছে। সেই প্রেশারটাও কিন্তু আমাদের দেশে এখানে কিন্তু নেই। সুতরাং সংস্কারের এই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় নিতে হবে। লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাইফ সাপোর্ট দিয়ে কর্মসংস্থান টিকিয়ে রেখে এটা আপনি কতদিন, মানে একই অর্থ ভিন্নভাবে যদি আপনি ব্যয় করতেন, সেখানে হয়তো বেনিফিশিয়ারি সংখ্যা আরো বাড়ানো সম্ভব হতো। উৎপাদনের বাইরে ভর্তুকিতে পণ্য বিক্রি করে 1061 কোটি টাকা লোকসান গুনেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। দুর্দশার মধ্য দিয়ে শুরু হলো দেশের তৈরি পোশাক খাতের জন্য নতুন অর্থ বছর। ঈদের ছুটি ও লকডাউনের প্রভাবে প্রথম মাসে সার্বিক পোশাক রপ্তানি কমেছে 11% বেশি। সেই সাথে বিশ্ব বাণিজ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায়, বহুদিন ধরে পোশাক রপ্তানিতে বাংলাদেশের দখলে থাকা দ্বিতীয় শীর্ষস্থানটিও চলে গেছে ভিয়েতনামের কাছে। বিশ্লেষক ও উদ্যোক্তাদের মতে বাংলাদেশকে জোর দিতে হবে কৃত্রিম তন্তুর উপর, পাশাপাশি দরকার এ খাতে বিদেশি বিনিয়োগ। জান্নাতুন নাইমের রিপোর্ট। দুর্দশা সঙ্গী করেই যেন নতুন অর্থ বছরে যাত্রা শুরু করলো দেশের তৈরি পোশাক খাত। ঈদের ছুটি আর লকডাউন মিলিয়ে কারখানাগুলো বন্ধ ছিল 2 সপ্তাহের মতো। ইবিবির তথ্য বলছে, যার প্রভাব পড়েছে সার্বিক আয়ে। অর্থ বছরের প্রথম মাসে তৈরি পোশাক রপ্তানি 11% বেশি, কমে হয়েছে 288 কোটি 72 লাখ ডলার। আয় বেশি কমেছে ওভেন থেকেই প্রায় 18%। ভালো করতে থাকা নীতিও সুখবর নেই, আয় কমেছে 5% বেশি। এক সপ্তাহ ঈদের ছুটি ছিল, অনেক বাসা চলে গেছিল, এখন আবার সবাই ফেরত আস্তে আস্তে লকডাউন এবং ঈদের বন্ধ, এই সিজনাল ইম্প্যাক্ট, সেই দুটোর ফলেই এটা হয়েছে। আমার স্টিল মনে হয় যে আমাদের এক্সপোর্ট বাড়বে সামনের মাস থেকে।
সম্প্রতি সার্বিক পোশাক রপ্তানিতেও বাংলাদেশের দখলে থাকা দ্বিতীয় শীর্ষস্থানটি বাগিয়ে নিয়েছে ভিয়েতনাম। ডব্লিউটিওর তথ্যে দেখা যায় ২০২০ সালে বাংলাদেশের করা $২,৮০০ কোটি রপ্তানির বিপরীতে ভিয়েতনাম করে $২,৯০০ কোটি। বৈশ্বিক তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের ৬.৩% হিস্সার বিপরীতে ভিয়েতনামের এখন ৬.৪। তাদের লিড টাইম কম লাগে, কারণ হচ্ছে তাদের ডিপ সি পোর্ট আছে, অন্তত ২০-২৫ দিন আমাদের চেয়ে তারা কম সময়ের মধ্যে রপ্তানি করতে পারে। এটা একটা অন্যতম বড় দিক। দ্বিতীয়ত হলো তাদের ম্যাক্সিমাম ইনভেস্টররা হচ্ছে বাইরের। আমাদের স্বার্থান্বেষী কিছু মহল আছে, তারা ভীত। তারা মনে করে অনেক সময় যে বিদেশিরা আসলে পরে বেতন ভাতা বেড়ে যাবে, কর্মচারীদের ইত্যাদি হবে, আমাদের যা ভাবে আছে আমরা ভালোই তো আছি, আমাদের দরকার নেই, আমরা করতে পারবো। আমরা তো করতে পারছি না, আমরা ডাইভার্সিফাই করতে পারিনি, আমরা ম্যানমেড ফাইবারে এখনো যেতে পারিনি, আমাদের ভ্যালু এডিশন কম, আমাদের প্রফিট মার্জিনটা কম। তো সব মিলিয়ে আমরা কিন্তু খুব ভালো অবস্থানে নাই। ভিয়েতনাম স্যুট বা একটা স্যুট বানায় $150-200 তাদের এফওবি প্রাইস, আমরা যে শার্ট বানাই $10 $15 এফওবি প্রাইস। আপনি চিন্তা করেন গ্যাপটা কত। তো আমরা ম্যানমেড ফাইবারের দিকে আমরা খুবই এখন জোর দিচ্ছি। গেল অর্থ বছরে $1 বিলিয়ন ছাড়ানো কৃষিজাত, পাট ও পাটজাত এবং হোম টেক্সটাইল এই সবকটি খাতে জুলাইতে কমেছে রপ্তানি। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, সময় হলো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেশের ব্যাংকগুলোতে বাড়ছে কোটি টাকার হিসাবের সংখ্যা। করোনার এক বছরে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে 11,000-এরও বেশি অ্যাকাউন্টে কোটি টাকা রয়েছে। তবে এতে প্রকাশ পায় না কোটিপতি নাগরিকের সংখ্যা। বিশ্লেষকরা বলছেন, অলস পড়ে থাকা অর্থের এই হিসাব মূলধারার অর্থনীতিতে যোগ না হলে সংখ্যার হিসাব সংখ্যাতেই থেকে যাবে। ইফতেখার আলমের রিপোর্ট। দেশে প্রকৃত কোটিপতির হিসাব কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করে না, ফলে কতজনের হাতে কোটি টাকা রয়েছে তার কোনো পরিসংখ্যান নেই। ধারণা করা হচ্ছে করোনায় কিছু মানুষ যেমন গরিব হয়েছে, তেমনি ধনীরা আরও বেশি ধনী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2020 সালে মার্চে 82,500 কোটি টাকার অ্যাকাউন্টের বিপরীতে 2021 সালে তা দাঁড়িয়েছে প্রায় 95,000-এ। ধনী পরিবারগুলোতে উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তির ভাগাভাগি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও 90 ধনীদের তালিকা বাড়তে থাকায় বাড়ছে অ্যাকাউন্টের সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসির মাধ্যমে আগামীতে এটাকে একটু কমিয়ে রাখতে হবে, সংযত পর্যায়ে রাখতে হবে, যাতে এটা স্টক মার্কেটে চলে না যায়, এটা বাড়ি কেনে ইত্যাদি জমি জমার দাম বাড়িয়ে না ফেলে। এই সমস্যাটা পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে, আমাদের এখানেও হওয়ার সম্ভাবনা খুবই আছে। স্টক মার্কেট অতিরিক্ত চাঙা হয়ে যাচ্ছে এবং প্রচুর ব্যাংকের থেকেও ব্যাংকাররাও টাকাটা স্টক মার্কেটে খাটাচ্ছে, কারণ অন্য উপায়ে তো তারা টাকা রোজগার করতে পারছে না। তো এটা কিন্তু অশনি সংকেত। ব্যাংকাররা বলছেন 50 কোটি টাকার অ্যাকাউন্টের হিসেব সরকারি প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি। তবে পোশাক ও মেডিসিন খাত চাঙ্গা থাকায় বাড়ছে ধনীর সংখ্যা। এ ধরনের অর্থের যে কোনো অংশ মূলধারার অর্থনীতিতে না আসলে এর কোনো প্রভাব কোনো কাজে আসবে না বলে মত বিশ্লেষকদের। যেহেতু বিনিয়োগের চাহিদা কম, অর্থনৈতিক কর্মকাণ্ড কম, আর অর্থনীতিতে আবার ক্যাশ টাকার ফ্লো বেড়েছে নানান কারণে, তার ফলে এটা একটা উদ্বৃত্ত তারল্য সৃষ্টি হয়েছে ব্যাংকিং সেক্টরে। অবশ্যই এটা অর্থনীতির জন্য কোনো ইতিবাচক কিছু এটা নির্দেশ করে না, এবং কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা পুনর্জাগরণ এবং বিনিয়োগের চাহিদা প্রাইভেট সেক্টরে পার্টিকুলারলি না দেখব, ততক্ষণ পর্যন্ত এই তারল্যটা কিন্তু থাকবে। মার্চ শেষে ব্যাংকগুলোতে জমাকৃত অর্থের 43% ছিল কোটি টাকার হিসাবে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। টানা লকডাউনে টিকে থাকার প্রশ্নে খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা, কাজের অভাবে বেকারও হয়েছেন অনেকে। পিপিআরসি আর ব্র্যাকের সাম্প্রতিক জরিপে করোনায় এক বছরে দেশে নতুন করে গরিব হয়েছেন 2.5 কোটি মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, দফায় দফায় আসা লকডাউনের নিম্ন আয়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ প্রশাসন। আতিয়া নরন্ত রিপোর্ট। গাবতলী ঘাটে ভোর 6টা থেকে কাজের অপেক্ষায় আমেনা বেগম। বেলা যত গড়াচ্ছে বাড়ছে উৎকণ্ঠা, কারণ কাজ না পেলে পরিবার সহ থাকতে হবে অনাহারে। লকডাউন শুরুর পর গত 5 দিনে কাজ জুটেছে মাত্র 2 দিন। কয়েকদিন পর যদি একদিন কাম হয় আর দিন হয় না,
10-12 দিন পর পর একদিন কাম হয়, তাহলে এই কাম যদি না হয় তাহলে মানুষ কিভাবে কি করব? ঘরে না খাই আসি আজকে। প্রতিদিন 5-1 দিনমজুর কাজ করেন এই খাটে, কিন্তু বালু পাথরের ট্রলার একেবারেই কম আসায় প্রায় সারাদিনই অলস বসে থাকতে হয় বেশিরভাগ শ্রমিককে। ভাগ্যের জোরে কারো কারো আংশিক কাজ জুটলেও তাতে মিটছে না কাঙ্ক্ষিত চাহিদা। উপরাল্লাহ ওই যে 200 টাকা বা 300 টাকা করি, তাতে দিয়ে মনে করেন কিছু কিছু করে সংসার চলে। গেল 1.5 বছরে করোনার কঠিন বাস্তবতায় চাকরি হারিয়ে কেউ বা নাম লিখিয়েছেন দিন এনে দিন খাওয়া মানুষের তালিকায়। তাদেরই একজন আব্দুর রহিম। আমি আগে ড্রাইভিং চাকরি করতাম, ওনাদের স্কুল ডিউটি নাই, আমাকে বলছে যে আপনি অন্য কোনো কাম কাজ পারলে করেন, আর না হলে আমরা যখন ডাকবো তখন আপনি আইসেন। তো আমি কি করব, আমি গরিব মানুষ, আমি রিক্সা চালিয়ে ভাত খাচ্ছি। পিপিআরসির ব্র্যাকের সাম্প্রতিক জরিপ বলছেন করোনায় 1 বছরে নতুন করে গরিব হয়েছেন 2.5 কোটি মানুষ। একই সাথে টিকে থাকার জন্য বড় একটি অংশকে ঋণ করতে হয়েছে দ্বিগুণ। অর্থনীতিবিদদের মতে করোনার ধাক্কা ভিন্ন ভিন্ন সময়ে এলেও তা মোকাবেলায় কৌশলী হতে পারেনি প্রশাসন। ফলে উপেক্ষিত থেকেছে খেটে খাওয়া মানুষের নিরাপত্তা। সরকার সুপরিকল্পিতভাবে এবং অর্থায়নের মাধ্যমে বড় আকারের এই ধরনের কোনো কর্মসূচিতে যায়নি নতুন দরিদ্রদের জন্য। যেটা আছে, যারা আগে সনাতনী দরিদ্রদের জন্য, তারা সেটাই চালিয়ে যাচ্ছে। অনেক কথা বলা হয়েছে যে 333 নাম্বারে ফোন করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, কিন্তু এগুলো বাস্তবে এটা সেইভাবে হয় না। আয় কমলেও বছর ব্যবধানে খাদ্য বহির্ভূত পণ্যে ব্যয় বেড়েছে দ্বিগুণ। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টকে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন চাঁদপুরের মোহনপুর পর্যটন লিমিটেডের পরিচালক কাজী জাফর রহমান। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। এই করোনাকালীন সময় পর্যটন শিল্প যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? বাংলাদেশের পোশাক শিল্প যেরকম রপ্তানির মাধ্যমে বাংলাদেশে যেমন বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেছে, পর্যটন শিল্প কিন্তু সেরকম বৈদেশিক মুদ্রা নিয়ে আসার প্রবল আমাদের আছে, সম্ভাবনা আছে। আমরা যারা পর্যটন শিল্পের সাথে জড়িত তারা এখন যেভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি, আমরা দেখতেছি প্রতিনিয়তই পর্যটন শিল্পের সাথে জড়িত যারা এমপ্লয়াররা আছে তারা কিন্তু এই বিমুখ হয়ে যাচ্ছে, তারা অন্য কোনো প্রফেশনে চলে যাচ্ছে। বাংলাদেশ সরকার যদি সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন শিল্পটাকে খুলে দেয়, তাহলে আমরা আশা করি যে আমরাও এই শিল্পে কিছুটা হলেও আমাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা কাটিয়ে উঠতে পারবো। বাংলাদেশে আসা বিদেশি পর্যটকদের জন্য কেমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ সরকার পর্যটনের জন্য আলাদা পুলিশ বাহিনী থেকে শুরু করে আলাদা ফোর্স অলরেডি নিয়োজিত করেছে, যারা কি শুধুমাত্র পর্যটকদেরকে নিরাপত্তা দিচ্ছেন। এবং আশা করি লকডাউন খুলে গেলে বাংলাদেশ আবারও সেই জায়গাটা ফিরে পাবে এবং আমাদের নিরাপত্তা জায়গা এখন অনেক 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 বেটার আগের থেকে। পর্যটন শিল্পে বিনিয়োগের ভবিষ্যৎ কেমন দেখছেন? এক সময় যেরকম সিনেমা হলগুলো ছিল আজকে বন্ধ হয়ে গেছে। কেন? সরকারি সহায়তা বলেন বা ব্যক্তি যে সহায়তা সেগুলো নাই বলে। তো পর্যটন শিল্পটাও কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে। তো আমি আশা করি সরকার এই দিকে দৃষ্টি রাখবেন এবং আমাদের পর্যটন শিল্পের দিকে অবশ্যই একটু নজর দিলে আমরাও এই কঠিন মুহূর্তটা কাটিয়ে উঠতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।